না, আপাতত বহিষ্কার করা হচ্ছে না, তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ানক এক শাস্তি দেওয়া হচ্ছে, তুমিময় শাস্তি। এই শাস্তিতে আপনি নিষিদ্ধ নগরীর শব্দ। পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে, শুনেছেন কখনো? আচ্ছা, আপনাকে এখন বন্ধু বলে সম্বোধন করা যায়? অনেকটা আগের যুগের পত্রমিতার মতো। ছোটবেলায় দাদির কাছে পত্রমিতাকে ঘিরে অজস্র গল্প শুনেছি। আমার দাদা ভাই আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রকে কেন্দ্র করে। দাদি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন পত্রমিতালি বলে একটা সংখ্যা ছিল। একদিন দাদির সবাই দুষ্টুমি করে সেই পত্রমিতালিতে দাদির নাম ঠিকানা দিয়ে দিল, কিন্তু সপ্তাহব্যাপী কোনো চিঠিপত্র এলো না। সেখান থেকে চিঠি না এলেও চিঠি হলো অন্য একটা ঠিকানা থেকে। দাদুর ভাষ্যমতে সেটা ছিল দাদাভাই কর্তৃক ভুল ঠিকানায় চিঠি। ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিসিজম ছিল না। চিঠিটা ছিল দাদাভাইয়ের দূর সম্পর্কের আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বহন করা দুঃখী দুঃখী চিঠি। আমার দাদি ছিল অল্প বয়স্কা আবেগী মেয়ে। দাদাভাইয়ের দুঃখে সে এমনই ব্যথিত হলো যে দাদাভাইয়ের ঠিকানায় আবেগ মাখা সান্ত্বনা পত্র পাঠিয়ে দিল। তারপরে শুরু হলো চিঠি চালান ভালোবাসা। প্রায় 1 বছর পর দাদাভাই ঢাকা থেকে রাজশাহী দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন। সে বিয়েতে ওকালতি করার জন্য নাকি ঘটককে বিস্তর টাকা খাইয়েছিলেন দাদাভাই। আপনি ভাবতে পারছেন? সেই এত এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা। কেউ সেই প্রেমের খবর জানলো না, বুঝলো না। ব্যাপারটা মজার না? আমি রং নাম্বারে প্রেমের গল্প শুনেছি, কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন। আচ্ছা, তাদের প্রেমটাকে কি নাম দেওয়া যায় বলুন তো? রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেটার? বিশেষ দ্রষ্টব্য, আপনি কিন্তু এবারও ইতিতে কিছু লেখেননি। এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো? ইতি, শ্যামলতা। চিঠিটা লিখে বার কয়েক চোখ বুলালো নম্রতা। তারপর কম্পিত হৃদয়ে চিঠিটা রেখে দিল নির্দিষ্ট বইয়ের মলাটের নিচে। বাকির সময় সে অপরিচিত সে এর থেকে পাওয়া 2 লাইনের চিঠিটা হাতে নিয়ে থম মেরে বসে রইল। নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল। নম্রতার খুশির জোয়ার যেন তাদের মাঝে প্রাণ দিল। বাতাসের ঝাপটায় উলটপালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। আনমনা নম্রতার কাছে বইয়ের পাতার উড়োউড়ি শব্দটাকে হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগলো। সেই সাথে মাথায় উকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন। আচ্ছা, পত্রমিতার সে নামক লোকটা যদি টাক পড়ার বৃদ্ধ কোনো লোক হয় তবে, বা রাস্তার কোনো ছাইপাশ বেয়াদব ছেলে? মস্তিষ্কের করা যুক্তিসঙ্গত মনের কাছে খুব একটা পাত্তা পেল না। সেই অপরিচিত মানুষটি যেমনই হোক, সে যে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পারছে নম্রতা। লাইনের ভাজে ভাজে ফুটে উঠছে লোকটির প্রগাঢ় ব্যক্তিত্ব বোধ। এটা কি শুধুই নম্রতার ভ্রান্ত ধারণা? হলে হোক, এই ভ্রান্ত ধারণা মেনে নিতে যেহেতু ভালো লাগছে, তাহলে ভ্রান্ত ধারণাতে কোনো সমস্যা নেই। মানুষের ছোট্ট জীবনটাতে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই। ভ্রান্ত ধারণাকে বুকে আগলে ধরে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখাতেও ক্ষতি নেই। পত্র প্রণয়ের 3য় চিঠিটা এবার 2 সপ্তাহের মাথাতেই হাতে পেল না নম্রতা। প্রতিদিন কলেজ শেষে গ্রন্থাগারের পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার, বরং তার উচ্ছল প্রাণে জোয়ার এলো। ফুলে ফেপে উঠল হাসি তামাশাময় জীবন। অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কী কী লিখতে পারে সে ভাবনায় আকণ্ঠ ডুবে রইল। সবাইকে অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীতও গেয়ে ফেলল নম্রতা। বিস্ময়করভাবে পুরস্কার হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটাও হাতে পেয়ে গেল। আহ, সেদিন নম্রতার কি আনন্দ! অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছনে বিস্তর টাকা উড়ালো। 1 মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমি শুধু ক্ষণিক তরে। আজই হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পারে। না চাহিলে তোমার মুখপানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়ায় যত, ফিরি কুলহারা সাগরে। এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তি থেকে ভেবে গিয়েছিল নম্রতা। নীরার ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয়জন গাইতে পারে নাই। কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা। তার দমফাটা প্রাণখোলা হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উকি দিয়ে গেল মাথায়। পত্র প্রণয়ের 3য় চিঠিটা এলো ঠিক 16 দিনের মাথায়। এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা চিঠি, কিন্তু এবার আর সাদা নয়, গাঢ় নীল রঙা পাতার মাঝ বরাবর 2-3 লাইনের ছোট্ট এক চিঠি। নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লিখে কিভাবে। এর মাথায় কি এত এত কথা কিলবিল করে না? এই লোকটা কি স্বল্পভাষী? নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি, শুধু লিখতে দেখেছে। তাই লোকটিকে স্বল্পভাষী বলা যায় না, লেখার সাথে মিলিয়ে স্বল্প লেখ্য বলা যায়। নম্রতা আবারও চিঠির উপর ঝুঁকে পড়ল। 2 হাত মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগলো চিঠিতে।
2-3 লাইনের চিঠিটাই আনমনা হয়ে পড়তে লাগলো নম্রতা। রং লেটার লাভ স্টোরি, বাহ ইন্টারেস্টিং তো। কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন বলে মন্দ হয় না শ্যামলতা। আপনার আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীনই হোক। আর হ্যাঁ, আপনার দেওয়ার শাস্তিটা আমি মাথা পেতে নিলাম। কোনো একদিন প্রয়োজন হলে সেই শাস্তির সত্যিকার প্রতিফলন ঘটাবো। তুমিময় শাস্তির আগে চিঠিগুলো একবার আপনিময় হোক। এইটুকু পরেই খুশিতে ঝুমঝুম করে উঠল নম্রতা। ছোট্ট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এ লোকটির কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে? নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে। সে পত্র প্রণয়ের স্বল্পলেখ্য মানুষটা যে মনে করে সাদার বদলে নীল কাগজে চিঠি লিখেছে, তাতেই নম্রতার খুশি যেন আর ধরে না। তার মানে লোকটিও সময় করে তার মতোই চিঠিগুলোর কথা ভাবছে। ইস, বেঁচে থাকা এত আনন্দের কেন? অপেক্ষাগুলো এত মিষ্টি কেন? আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখায় মন দিল। নীল কাগজের মসৃণ জমিনে কিশোরী আবেগের ঘট্টটা যেন উল্টে দিল। 1-2 শব্দ করে লিখে ফেলল দীর্ঘ এক চিঠি, সম্বোধনহীন চিঠি। বারে, সম্বোধনহীন চিঠি লিখলে কিভাবে বুঝবো আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন? আমরা কি বন্ধু, নাকি জীবনপথে হঠাৎ দেখা হয়ে যাওয়া দুজন আগন্তুক মাত্র? আচ্ছা, আপনি কখনো জ্যোৎস্না আলোয় স্নান করেছেন? আমি ছোটবেলায় একটা উপন্যাসে পড়েছিলাম, খুবই অদ্ভুত এক ছেলে জ্যোৎস্না রাতে ছাদের পাটাতনে লম্বালম্বিভাবে শুয়ে জ্যোৎস্না বিলাস করত। তার সারা শরীরময় জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমল করত। একদম সিনেমার জ্যোৎস্নার মতো নীল দেখাতো তার গোটা শরীর। মাঝরাতে ঠান্ডা শান্ত ঝিরঝিরে বাতাসে কেঁপে উঠত ছেলেটির উস্কো খুস্কো চুল। আমারও খুব ইচ্ছে জ্যোৎস্না স্নান করার, কিন্তু আম্মুর জন্য হচ্ছে না। মেয়েদের তো একা একা ছাদে থাকা বারণ, তাই। আচ্ছা, আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ? যদি বারণ না হয়, তাহলে একদিন গভীর রাতে জ্যোৎস্না স্নান করবেন। তারপর সেই পুঙ্খানুপুঙ্খ অনুভূতিগুলো আমায় জানাবেন। কি জানাবেন তো? আমি অবশ্য জ্যোৎস্না স্নান করব, কিন্তু সে তো অনেক দেরি। জ্যোৎস্না স্নান সবসময় একা একা করতে হয়, তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকতে চায়, তাহলে অবশ্য দুজন থাকার নিয়ম আছে। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু 2-এর অধিক থাকলে কিছুতেই জ্যোৎস্না স্নান হয় না। সেটা ইংরেজি দি মুনলিট নাইট হয়ে যায়। আমি তো ছাদে একা যেতে ভয় পাই, তাই বরের জন্য অপেক্ষা করছি। বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎস্না থাকবে সেদিন। বিশাল আকাশটিতে থালার মতো হলদেটে এক চাঁদ থাকবে। আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি, হাত ভরা লাল চুড়ি আর চোখ ভরা মায়াবী ঘন কাজল। ছাদের একপাশে একটি বেলি ফুলের গাছ লাগাবো, সেখানে 2-1টা ঝরা বেলি ফুল ঝলমল করে উঠবে। আমি খোলা লম্বা চুলগুলো ছাদের পাটাতনে ছড়িয়ে দিয়ে আকাশ দেখব। ঝিরি ঝিরি বাতাসে আমার চুলগুলো উড়বে, বাতাসটা ভরে যাবে বেলি ফুলের অদ্ভুত সুন্দর ঘ্রাণে। আমার পাশে শুয়ে থাকা প্রিয়তম হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলবে, শুনছো জ্যোৎস্না রানী, আমি তোমাকে মায়াবী জ্যোৎস্নার মতো ভালোবাসি। আহা, স্বপ্নটা সুন্দর না? বিশেষ দ্রষ্টব্য। আপনি কি ভূতে ভয় পান? ভয় বাতিক থাকলে আমায় জানাতে পারেন, আমি সুন্দর সব সূরা জানি, ওগুলো শুনলে ভূত দৌড়ে পালাবে। ইতি শ্যামলতা। চিঠিটা লিখে জোরে শ্বাস টানল নম্রতা। কিছুক্ষণ ভ্রু কুঁচকে চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবলো, এমন সুপ্ত স্বপ্নের কথাগুলো কি এভাবে লিখে ফেলাটা ঠিক হলো? লোকটা আমায় কি ভাববে? পর মুহূর্তে অস্বস্তিটা উবে গেল নম্রতার। মনে পড়ে গেল চিরচিরন্তন বাক্য, একদম অপরিচিত মানুষ ছাড়া মনের সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই। অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটাছেঁড়ার আঘাত পাওয়ার ভয় নেই। তারা শুধু শোনে, ভাবে, তারপর ভুলে যায়। তার পত্রমিতা সেও তো তার অপরিচিত কেউই, ভীষণ অপরিচিত সে। তার কাছে অনুভূতি প্রকাশে হয়নি, একটুও না। সন্ধ্যার আজান পড়েছে, দূরে কোথাও সুকরুণ সুরে সৃষ্টিকর্তা গুণব্যঞ্জন করছে স্রষ্টার প্রেমে কাতর মোয়াজ্জেম। কণ্ঠে তার মোলায়েম বিষণ্ণতা। রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফেদ পর্দাটা হালকা মৃদু কাঁপছে। ঘরের ভেতর থেকে আলোটা টিমটিম করে জ্বলছে, জানালায় ভর করেছে এক ঝাঁক ফ্যাকাশে অন্ধকার। নম্রতা সেই বিকাল থেকে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, হাতে পুরনো জীর্ণ ডায়েরি। চোখ দুটো বোঝা, ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উঠছে। চোখ বুজে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রিক দেবীদের মতো প্রসন্ন, নির্ভুল, সুন্দর। ঠোঁটের কোণায় তৃপ্তির হাসি। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রথমে মৃদু স্বরে, তারপর গলার স্বর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকলো, এই নমু, ঘুমোচ্ছিস? আজান পড়ছে, বসে বসে কেউ ঘুমায়? নম্রতা চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসলো। কেমন সুখী সুখী দেখালো তার চোখ মুখ। নীরা সন্দিহান কণ্ঠে বলল, ঠিক আছিস? নম্রতা জোরালো শ্বাস ফেলে বলল, অবশ্যই।
মন ভালো? নম্রতা ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করলো। খারাপ থাকার কথা ছিল নাকি? নীরা উত্তর দিল না। এত বছর অভিজ্ঞতা অনুযায়ী এখনই নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা নয়। নীরা সন্দিহান কণ্ঠে বলল, টিএসসিতে যাবি? অন্তু, রঞ্জন, সোয়া, নাদিম সবাই আসছে টিএসসিতে, ব্যাপক আড্ডা হবে, চল না যাই। নীরা অবাক চোখে তাকালো। দেয়ালে টাকানো ঘড়িটিতে চোখ বুলিয়ে নিয়ে বলল, পাগল, সন্ধ্যা হয়ে গিয়েছে, অলমোস্ট 7টা বাজে, এখন গেলে ফিরবি কখন? হটস্পট ধরে পেদাবে। নীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসলো। কুটিল হাসি দিয়ে বলল, আরে ধর, ওই মহিলার কি, আমি ম্যানেজ করে নিব। তবুও ঢুকতে না দিলে আজ রাতটা সোয়াদের বাসায় থাকবো, সমস্যা কই? নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল, এত কাহিনী করার কি দরকার দোস্ত, কোথাও যেতে ইচ্ছে করছে না। পর মুহূর্তে উৎসাহ নিয়ে বলল, তুই কি জানিস আজকের দিনে ওর থেকে চতুর্থ চিঠিটা পেয়েছিলাম আমি। নীরা হতাশ চোখে তাকালো। নম্রতার হাত টেনে ধরে বলল, অলরেডি 3বার শুনে ফেলেছি বইন, আর না প্লিজ, সবাই অপেক্ষা করছে, চল তো। নম্রতা উঠে দাঁড়ালো। বাসার পরে থাকা প্লাজোর ওপর স্কার্ট পরে টপস বদলে নিল। চুলগুলো উঁচুতে খোপা করে চোখে মুখে পানি ছিটালো। গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ হাতে নিতে নিতে বলল, বড্ড চালাস তুই, চল। নীরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। নম্রতাকে ডায়েরিটা ব্যাগে পড়তে দেখে বিরক্ত কণ্ঠে বলল, সব জায়গায় এই ডায়েরি না নিলে চলে না তোর? মানুষ জামাইরে এমন চিপকায় ধরে থাকে না, আর এটা রেডি হওয়া হইল? একটু সাজগোজ কর। নম্রতা হাসলো। নীরার মাথায় চাটি মেরে বলল, আড্ডা মারতে চাচ্ছি, বিয়ে করতে নয়। আর সেজেগুজে কি হবে? যার জন্য সাজবো সেই তো হওয়া। একবার খালি পাই, আমার সাজের ধরন দেখতে দেখতেই মরে যাবে। নম্রতা মাথায় চাটি দেওয়ায় লিপস্টিক লেপটে গালে গিয়ে লাগলো নীরার। নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল। দাঁত কিরমির করে বলল, আল্লাহর হস্তে তোর সেই পত্র মানবকে যদি একবার খুঁজে পাই, কসম আমি নিজেই খুন করবো তারে। ব্যাটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল। কত কষ্টে মেকআপ করেছিলাম, আর কোনো তোর ধারণা আছে? নম্রতা খিলখিল করে হেসে উঠল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুই না সাজলেও অন্তু তোর দিকে হা করে তাকিয়ে থাকবে, আয় জলদি। নম্রতার কথাটা কানে যেতেই লজ্জায় লাল হয়ে গেল নীরা। পর মুহূর্তে তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল। সংকুচিত মনে একটা কথাই ভাবতে লাগলো, এই একটা নাম শুনেই এত লজ্জা কেন পাই সে? অন্তু তো আলাদা কেউ নয়, রঞ্জন আর নাদিমের মতোই খুব কাছের একজন বন্ধু। তবে রাত বেশি নয়, মাত্রই সন্ধ্যা নেমেছে আকাশে। কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে দুটো ব্রেঞ্চ দখল করে বসে আছে অন্তু, রঞ্জন, নাদিম আর নম্রতারা। সবার হাতে গরম সমুচার প্লেট, ভ্যাপসা গরমেও পাশে রাখা ধোয়া ওঠা গরম চা। রঞ্জন সামুচায় কামড় দিয়ে গান ধরল, তোমার ঘরে বসত করে কয়জন মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নাদিম গিটারে টুনটান শব্দ তুলে মুখ কুচকালো। শার্টের কলার ঝেড়ে বলল, শালার গরমের জ্বালায় বাঁচি না বাল, শরীর জইলা যাইতেছে। সোয়া কপাল কুচকে বলল, ভাষা ঠিক কর, এসব থার্ড ক্লাস শব্দ আমার সামনে বলবি না। সোয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম, বলল, আমি তোর ভাষায় কোন বা? সোয়া চেঁচিয়ে উঠে বলল, আবার? নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল। মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসর পাপের খাইস্টা জ্ঞান দেখার সারাদিন, ভাল লাগে না বাল, যা কইলাম। সোয়া ফুসে উঠে বলল, তুই আবার বললি? আর খাইস্টা কি? ছি, বমি আসে আমার, এত বাজে কথা বলিস তুই। সোয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মানে কি, এ মাইয়া বলে কি? সে কি এমন বলল যার জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এ মেয়েকে তো দিনে রাতে থাপড়ানো উচিত, অসহ্য। অন্তু সমচয় কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সুর তোল, পুরাই স্যাকা টাইপ গান, বুঝলি? অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখেই বুড়ো হয়ে যেতে হয়, এই জীবন রেখে লাভ কি? এই নমু, তোদের কি একটু মা হয় না? বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটা মেয়েটা তো খুঁজে দিতে পারিস নাকি, স্বার্থপর। নম্রতা সরু চোখে তাকালো। হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বলল, জুতো দেখছোস? মাইন্ড না খাবার চাইলে স্বার্থপর বলবি না, এই 3 কম ট্রাই করছেই, তোর তো কোনোটাতেই মন ভরে না। অন্তু কিছু বলার আগে লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর, পটাই দেওয়ার দায়িত্ব আমাগো, যেমনে হোক পটামো যা। অন্তু আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা। অন্তুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম বছর থেকে নীরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে আসছে। নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়েও নীরাকে ভালোবাসাতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞেস করেছে, কেন পছন্দ করিস না আমায়? কোনো কারণ তো অবশ্যই আছে। একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করা যায় কিনা দেখি। নীরা হাসি মুখে উত্তর দিয়েছে, তুই আমার থেকে 4 মাসের ছোট।
কথাটা শুনে হতভম্ব চোখে তাকিয়েছিল অন্তু। নীরা কি তার সাথে মজা করছে? এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে? বিশ্বাস হয় না অন্তুর। নম্রতার গানের সুরে ঘোর কাটল অন্তুর। অতি সন্তর্পণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে নম্রতার গানের আসনে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে, চোখ বুঝে নিবিষ্ট মনে সুর তুলেছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরে শিশির খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিশ্চুপ, নিস্তব্ধ। আশেপাশে অনেকেই কান খাড়া করে শুনছেন নম্রতার কিন্নর কণ্ঠী গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে বলল, যা গাইলাম এখন হলো? কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত তুই যে কি পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোথা থেকে আসে তোর গলায়? এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই। তবে নতুন প্রেমে টেমে পড়েছিস নাকি? নম্রতা হাসলো, হাত দিয়ে মাছে তাড়ানোর ভঙ্গি করে বলল, ধুর আমি আর প্রেম, পুরাতন প্রেমের মজে মজে শেষ হয়ে যাচ্ছি আর তুই বলছিস নতুন। নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে কি? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত? নীরা সামোচার কোনা চিবোতে চিবোতে বলল, কেন ওর ছ্যাঁকা খাওয়া কাহিনী শুনিস নাই? আজকেও তোর মন ভালো করতে আড্ডা বসালি, তবু জানোস না? রঞ্জন অধৈর্য হয়ে বলল, ছ্যাঁকা যে খাইছে তা জানি, কিন্তু পুরো কাহিনী জানি না। তোর এত আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই, শুরুটা কিভাবে আর শেষটাই বা কি? সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে। পত্রপ্রেম বলতে পারিস। অন্তু কপাল কুঁচকে বলল, কলেজের ক্লাসমেট ছিল তোর? সেম ইয়ার, বইয়ে বইয়ে পত্র বিনিময় টাইপ কিছু? নম্রতা হেসে বলল, না। সোয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্রপ্রেম গাইস? নাদিম ফুঁসে উঠে বলল, ওই ইংরেজির বাচ্চাকে চুপ করতে বল। ইয়ার বাচ্চা, বেশি কথা বলে চর খাবি। যতটুকু বুঝবি ততটুকু মন দিয়ে শোন, কথার মাঝে বাম হাত ঢোকাবি না। সোয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর, আমার নাম সুইয়ানা। সোয়া, সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, তুই ওই তোরে চুপ করতে বলছি না? সোয়া সুন্দর নাম, এই সুন্দরে কি বুঝিস তুই? তোর নামটা টোটালি খ্যাত। রঞ্জন ওদের থামিয়ে বলল, চুপ করতো তোরা, নমুকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজ সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী ভাইয়া ছাইয়া। নম্রতা হেসে ফেলে বলল, ওসব কিছুই না। অন্তু অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতারা বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখে প্রেম হয়? হলো তো। আমি কিছু বুঝতেছি না। দেখিসনি তাহলে চিঠি পেলি কিভাবে? কাহিনীটা কি স্পষ্ট করতো। নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় চিঠির প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনে আটকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জন ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর কি হলো? ব্যাটা চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো তৃতীয় চিঠির পৃষ্ঠাটা বের করলো। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবলো। নম্রতার হাতে তখন চতুর্থ চিঠিটা এলো, তখন কলেজে গ্রীষ্মের ছুটি। বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনগুলোতেও সাময়িক ছুটি জারি করেছেন স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতের ঘট ফাঁকা। নম্রতা দিন রাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে, কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে, তাহলে পড়াশোনাটা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গম্ভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা। এই যে এত টাকা দিয়ে টিউশনি করছি, লাভটা কি হচ্ছে? বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে? আসেনি। তাহলে এত কিছু সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি, আমাদের উচিত প্রোটেস্ট করা। হ্যাঁ কে না? নীরা আর নম্রতার বাবা ঘুমে ঝিমোতে ঝিমোতে বলেন, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করে একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে গিয়ে রঙিয়ে চঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ। দোতলার নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসলো।
গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটির দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস বড্ড ছেলে মানুষই বলে মনে হয়, কারণহীন অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটি বকুল গাছ আছে। বকুল গাছের সাথে আরও কিছু ফুল গাছ আছে। সবই আমার ছোট বোন নিদ্রার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো, সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলেছিলেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক। জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত, অপরিচিত পথিক। তুমি আমিও এর ব্যতিক্রম নই, বিশেষ দ্রষ্টব্য। আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি অত সুরা জানলে রাতের ছাদে আপনারই বা অত ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়লো। তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে দিল। কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতার খুশি অবশ্য বেশিক্ষণ টিকলো না। নম্রতার বলা মিথ্যে নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতার মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসেছে মা, আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিলেন, ছেলে কি করে? নম্রতা ফট করে বলে ফেলেছিল, এই তো জেলা জজ। নম্রতার বলা এই কথাটাই যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জাজের সাথে? এত বড় খবরকে চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতে পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা জানান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপা, নীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে? মাশাল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো। নীরার মা ঘটনা শুনে হতভম্ব মুখে বসে রইল। নম্রতার মিথ্যেটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল। এটুকু শুনে হুহা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, তুই তো সেরকম বলদ ছিলি ছোটবেলায়, তারপর কি হয়েছিল? কেমন বাস খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন?